ভেবে দেখেছেন আইন আসলে কোথা থেকে আসে? আমরা প্রতিদিন কত শত নিয়ম মেনে চলি, কিন্তু কেউ থেমে গিয়ে এই প্রশ্নটা করে না যে একটা সাধারণ নিয়ম কিভাবে আইন হয়ে ওঠে। আর তার চাইতেও বড় প্রশ্ন হচ্ছে, পুরো পৃথিবী যেখানে আলাদা আলাদা রাষ্ট্রে ভাগ করা, তখন আন্তর্জাতিক আইনই বা আসলে কাজ করে কিভাবে। আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নটি বোঝার চেষ্টা করব একটি ঐতিহাসিক মামলার মাধ্যমে। তাহলে চলুন শুরু করি। আজ পৃথিবীর পুরো ভূখণ্ডই আলাদা আলাদা রাষ্ট্রে ভাগ করা। বিশাল রাশিয়া থেকে শুরু করে খুব ছোট ছোট রাষ্ট্র পর্যন্ত প্রতিটি রাষ্ট্রই তার নির্দিষ্ট সীমানা দিয়ে চিহ্নিত। এই সীমানার ভেতর কে আইন বানাবে, কে শাস্তি দেবে, কে সিদ্ধান্ত নেবে, এই ক্ষমতাগুলোকেই আমরা বলে থাকি সার্বভৌমত্ব। কেউ বাইরে থেকে এসে কোনো রাষ্ট্রকে বলতে পারবে না যে তুমি এটা করতে পারবে না, তুমি ওটা করতে পারবে না, যদি না রাষ্ট্রটা নিজে থেকেই তাতে রাজি হয়। আর এখানেই আন্তর্জাতিক আইনের সবচাইতে বড় প্রশ্নটা আসে, যে জাতিসংঘের তো কোনো নির্দিষ্ট ভূখণ্ড নেই, এটা কোনো বিশ্ব সরকার ব্যবস্থাও না। তাহলে প্রশ্ন ওঠে, যদি সব চূড়ান্ত সিদ্ধান্তই রাষ্ট্রগুলো আলাদা আলাদাভাবে নেয়, তাহলে আন্তর্জাতিক আইন বাধ্যতামূলক হয় কিভাবে? এজন্য আমাদেরকে বুঝতে হবে আন্তর্জাতিক আইনের শুরুটা কিভাবে হয়েছিল। আন্তর্জাতিক আইনের শুরুটা হয়েছিল তখন যখন রাষ্ট্রগুলো বুঝতে পেরেছিল যে সব সমস্যার সমাধান যুদ্ধ দিয়ে সম্ভব নয়। তাই তারা নিজেদের মধ্যে কথা বলল, নিজেরা চুক্তি করলো, নিজেরা একে অপরের শর্তে রাজি হলো। 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীকে দেখিয়ে দেয় যে রাষ্ট্রগুলোর স্বাধীনতা আসলে কতটা ভয়ানক হতে পারে। আর এই ভয় থেকেই তৈরি হয় লিগ অফ নেশনস। রাষ্ট্রগুলো বসলো এক টেবিলে এবং বিরোধ মেটানোর জন্য তৈরি করলো পার্মানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস। কিন্তু তখনও একটা বিষয় পরিষ্কার ছিল, যে তখনও কোনো রাষ্ট্রই তার সার্বভৌমত্ব ছাড়েনি। 2রা আগস্ট 1926 সাল একটি ফরাসি জাহাজ এসএস লোটাস এবং একটি তুর্কি জাহাজ ভোর্জ কোর্ট হাই সি অর্থাৎ আন্তর্জাতিক সমুদ্র গিয়ে একে অপরের সাথে ধাক্কা খায়। এই সংঘর্ষের ফলে তুর্কি জাহাজে থাকা 8 জন তুর্কি নাগরিক মারা যান। ঘটনার পর এসএস লোটাস জাহাজটি তুরস্কের ইস্তানবুল বন্দরে আসে। সেখানে পৌঁছানোর সাথে সাথেই তুর্কি কর্তৃপক্ষ ফরাসি অফিসার লেফটেন্যান্ট ভ্যামন্সকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে মামলা শুরু করে। এখন প্রশ্ন হলো, এই ঘটনা তো তুরস্কের কোনো এলাকায় সংঘটিত হয়নি, তাহলে তুরস্ক কিভাবে কেস চালাতে পারে? এই প্রশ্নটা থেকেই আসে কেসের মূল ইস্যু। এই মামলায় আদালতের সামনে মূলত দুটি প্রশ্ন উঠে আসে। প্রথমত, হাই সি অর্থাৎ আন্তর্জাতিক সমুদ্র সীমায় সংঘটিত কোনো ঘটনার জন্য তুরস্ক কি ফ্রান্সের নাগরিকের উপর ক্রিমিনাল জুরিসডিকশন চালাতে পারে নাকি না। আর দ্বিতীয়ত, আন্তর্জাতিক আইনে কি এমন কোনো নীতি বা প্রিন্সিপাল আছে যা একটি রাষ্ট্রকে তার ভূখণ্ডের বাইরে জুরিসডিকশন প্রয়োগ করতে নিষেধ করে। অর্থাৎ সহজ করে যদি বলি, তাহলে হাই সি বা আন্তর্জাতিক সমুদ্র সীমায় যদি কোনো ঘটনা সংঘটিত হয়, তাহলে সেক্ষেত্রে কার আইন চলবে? ফ্রান্স তাদের আর্গুমেন্টে বলেছিল যে হাই সি এ থাকা একটি জাহাজ তার ফ্ল্যাগ স্টেটের ভাসমান ভূখণ্ড। এখানে যেহেতু এসএস লোটাস জাহাজটি ফ্রান্সের জাহাজ, তাই ফ্রান্সেরই শুধুমাত্র এখতিয়ার বা জুরিসডিকশন আছে মামলাটি পরিচালনা করার। এখানে তুরস্ক মামলাটি চালিয়ে ফ্রান্সের সভরিংটি লঙ্ঘন করেছে। অপরদিকে তুরস্ক বলেছিল, এখানে যেহেতু তুরস্কের নাগরিক মারা গেছে, তাই তাদের লেজিটিমেট ইন্টারেস্ট আছে এই মামলাটি পরিচালনা করার। তাছাড়া আন্তর্জাতিক আইনে এমন কোনো নীতি বা প্রিন্সিপাল নেই যা তুরস্ককে তাদের জুরিসডিকশন প্রয়োগ করতে বাধা প্রদান করে। 7 সেপ্টেম্বর 1927 পার্মানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস 8-7 ভোটে তুরস্কের পক্ষে রায় দেয়। আদালত বলে, আন্তর্জাতিক আইনে রাষ্ট্রগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে যতক্ষণ না কোনো কাজ স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়। আর এখান থেকেই জন্ম নেয় বিখ্যাত লোটাস প্রিন্সিপাল। অর্থাৎ সহজ করে বললে, আইনে যা নিষিদ্ধ নয় তা অনুমোদিত। আর এই মামলাটি আমাদেরকে দেখিয়ে দেয় আন্তর্জাতিক আইন কিভাবে রাষ্ট্রের সার্বভৌমত্বের ভেতরেই কাজ করে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো মামলা নিয়ে।